আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়ক বাতি অকেজো। চুরি, ডাকাতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ নগরবাসীর। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের আবেদন। সরকারের অবস্থানে নবায়নযোগ্য জ্বালানিতে সবচেয়ে বড় বাধা, অভিযোগ ব্যবসায়ীদের। এই খাতের সম্প্রসারণের নীতি সংশোধনের দাবি বিশেষজ্ঞদের। এবং তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের সতর্ক বার্তা। প্যারিসে ম্যাক্রোর সাথে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আজ বঙ্গভবনে উঠছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30 থেকে 11টার মধ্যে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছেন, বঙ্গভবনের 2 নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। এরপর রাষ্ট্রপতি বঙ্গভবনে তার কার্যালয়ে যাবেন। এর আগে গত শুক্রবার বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস বা আনন্দ র্যালি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুশফিক, জুলুস শুরু হয়েছে কিনা এবং লোক সমাগম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। রূপা, এই মুহূর্তে রাজধানীর কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসার সামনে রয়েছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে, কিন্তু এরই মধ্যে কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসার সামনের যে রাস্তা লোকারণ্য হয়ে গেছে। কারণ আজকে এখানে সবার মনের মধ্যে কিন্তু আনন্দের জোয়ার। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে লোক সমাগম এখানে হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এরা এসেছেন এবং অপেক্ষা করছেন জশ্নে জুলুস বের হওয়ার জন্য। আসলে আপনি যেটা প্রশ্ন করেছেন যে জশ্নে জুলুস শুরু হয়েছে কিনা, এখনো পর্যন্ত জশ্নে জুলুসের যে র্যালি সেটি শুরু হয়নি। তবে শুরু হওয়ার কথা রয়েছে 11টা নাগাদ। আশা করা যাচ্ছে যে সেই জশ্নে জুলুসের ঈদে মিলাদুন্নবী সেটা শুরু হবে। এখানে আমি যেটা বলেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন, তার সাথে সাথে কিন্তু ইসলামিক স্কলাররাও আছেন। আমরা একটু কথা বলবো এই জুলুস সম্পর্কে একজন ইসলামিক স্কলারের সাথে। হুজুর, একটু বলবেন যে এই পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীটা এইভাবে র্যালি করে উদযাপনটা, এটা আসলে কবে থেকে শুরু হলো, কিভাবে আসলো এবং আপনারা কিভাবে উদযাপন করবেন? আজ থেকে 52 বছর আগে আধ্যাত্মিক সাধক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম এই বাংলার জমিনে রসুল করিম সাল্লামের পৃথিবীতে শুভাগমনকে কেন্দ্র করে জুলুস তথা এই র্যালির শুরু করেন। এবং 52 বছর পরে সারা বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জেলায় আপনার জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। মূল কনসেপ্ট হলো রসুল করিম সাল্লামের শুভাগমন। তো এই জুলুসটা, আজকের যে জুলুস, সেই জুলুসটা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট তার তত্ত্বাবধানে হচ্ছে। এবং এই ট্রাস্ট 2টা জুলুস করে মেইনলি। সারা বাংলাদেশে গৌসে কমিটি অনেক জুলুস করে, তবে মেইনলি 2টা জুলুস। 9 রবিউল আউয়াল অর্থাৎ আজকের দিন প্রতি বছর 9 রবিউল আউয়াল ঢাকায় হয়। এবং সারা পৃথিবীতে বৃহত্তর জুলুসটা প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষের জমায়েত হয়। এই ট্রাস্টের তত্ত্বাবধানে যে আরেকটা জুলুস প্রতি বছর হয় সেটা হলো 12 রবিউল আউয়াল, যেটা 26 তারিখ আমরা করব। মূলত নবীজির পৃথিবীতে শুভ আগমন, এটাই হলো আনন্দের বিষয় সকল ইমানদার মুসলমানের। এই আনন্দকে আমরা উদযাপন করার জন্যই
আল্লাহর নির্দেশে কোরআন হাদিসের আলোকে আমরা জশ্ন জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করি। অনেক ধন্যবাদ। যেমনটা তিনি বলছিলেন, এবং আজকের জশ্নে জুলুসে কিন্তু নেতৃত্ব দিবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 42তম বংশধর পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুল আলী, এবং তার সাথে কিন্তু আরও দুইজন আল্লাহর রসুল এই জশ্নে জুলুসে সদরাত করবেন। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ মাদ্দাজিল্লুল আলী এবং সৈয়দ মোহাম্মদ আকিব শাহ মাদ্দাজিল্লুল আলী, এবং তাদের নেতৃত্বে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী শুরু হবে। এবং এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লি যারা আসছেন তারা বলছেন আসলে যেই রসুলকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। তার শুভ আগমন উপলক্ষে তারা যে খুশি উদযাপন করতে পারছেন, আল্লাহ যে তাদেরকে খুশি উদযাপন করার তৌফিক দিয়েছেন, এটার জন্য তারা আজকে আরও বেশি আনন্দিত এবং তারা বেশি বেশি শুকরিয়া আদায় করছেন। এখানে কিন্তু হামদ নাথ থেকে শুরু করে সূরা কালাম, দুরুদ সালাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর বেশি বেশি দুরুদ শরীফ আসলে এখান থেকে পেশ করা হচ্ছে। এবং তারা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি এবং আদর্শ, তিনি যেভাবে সমাজকে আসলে গঠন করে দিয়ে গেছেন, আসলে অন্ধকারকে দূরীভূত করেছেন, বৈষম্যকে দূর করেছেন, সেইভাবে আসলে সমাজ ব্যবস্থাকে যদি চালানো যায় তাহলে শুধুমাত্র আমাদের পারিবারিক জীবন না, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বিশ্বব্যাপী যে বিশৃঙ্খলা চলছে সেই বিশৃঙ্খলার অবসান হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে একমাত্র মেনে চলার মাধ্যমে আসলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। রূপা, এই ছিল এখনকার মতো আমার কাছে জশ্নে জুলুসের সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়ক বাতি অকেজো হয়ে আছে দীর্ঘদিন ধরে। এতে চুরি ডাকাতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ করছেন এলাকাবাসী। ছিনতাইকারীদের কবলে পড়ে অনেকেই টাকা সহ মূল্যবান জিনিসপত্র খোয়াচ্ছেন। নগরবাসী মনে করেন এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সচেষ্ট হওয়া প্রয়োজন। ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে সংস্কার কাজ শেষে আবারও এসব সড়কে জ্বলবে আলো। শেখ মামুন ও জহিরুল আলম রঞ্জুর ক্যামেরায় জেমস হামিমের রিপোর্ট। রাজধানীতে সন্ধ্যা নামলেই প্রধান সড়কে জ্বলছে না বাতি। নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে থাকলেও তাতে বাল্ব নষ্ট। সরেজমিনে দেখা যায় বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, কাফরুল, আদাবর, উত্তরা সহ নতুন ওয়ার্ডগুলোতে অকেজো হয়ে পড়েছে সড়ক বাতি। এতে প্রতিনিয়ত বাড়ছে চুরি, ছিনতাই, ঘটেছে নানা দুর্ঘটনা। লাইট নেই, আমরা 3টা বাজে একটা লাইটও নাই। আমাদের একটু লাইট একটু ব্যবস্থা করে দেন, আর গাড়িওয়ালার একটু সিঙ্গেল দিলেও মানে না। ছিনতাইকারী প্রতারকেরও গাড়ি ওই জায়গায় থাকে, তো ওই জায়গা থেকে যখন ওই গাড়ি দিয়ে ওরা উঠে যায়, অনেক সময় ওরা ওই গাড়ি থেকে অনেক সময় ওদেরকে মলম পার্টি কপরে পড়তে পারে। উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কাজের উপর দায় চাপালেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম। 2-3 বার টেন্ডার হয়েছে, এই রাস্তাটা ওয়াসার পাইপলাইনের কাজ হয়, এখানে আমরা কাজ করতে পারতেছি না। ওয়াসার কাছ থেকে আমরা ডিমান্ড নোটের মাধ্যমে সিটি কর্পোরেশনকে তারা কিছু টাকা দিয়েছে। ইতিমধ্যে আমরা এই কারিগরি সহায়তা সহ অন্যান্য যাবতীয় বিষয়ে টেন্ডারের অন্যান্য যে প্রিপারেশনগুলো নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কর্তৃক সেটা সম্পন্ন হয়েছে। নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান মনে করেন সিটি কর্পোরেশন জবাবদিহিতা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরবাসী। ঢাকার মতো একটা রাজধানী শহরে সেখানে যদি সড়কবাতি অনেক জায়গাতে না জ্বলে এবং সেটা যদি আমাদের এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ এলাকা হয়, কিংবা আমাদের মোহাম্মদপুর, মিরপুর থেকে শুরু করে এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলো এত ঘনবসতিপূর্ণ, অথচ দেখা যাচ্ছে সেখানে অনেক জায়গাতেই সড়কবাতিগুলো অকেজো হয়ে পড়ে আছে। এটা সিটি কর্পোরেশনের অন্যতম মৌলিক দায়িত্ব এবং এটা যদি ব্যর্থ হয় তাহলে কর্পোরেশনের দায়ভার নিতে হবে। সড়ক বাতিগুলো পুনরায় সচল হওয়া পর্যন্ত রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে আরও তৎপর থাকবে, এমনটাই প্রত্যাশা ঢাকা উত্তরের সাধারণ মানুষের। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের নীতি দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সবচেয়ে বড় বাধা বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন অন্তর্বর্তী সরকারের সময় এই খাতে 31টি প্রকল্প বাতিল হওয়ায় বিদেশি প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে নীতি সংশোধনের দাবি বিশেষজ্ঞদের। এই খাতের সংকট ও সমাধান নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। জ্বালানি আমদানির ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে উৎস বহুমুখীকরণ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% 10,000 মেগাওয়াট এবং 2050 সালের মধ্যে চাহিদার 30 থেকে 50% পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। প্রস্তাবিত উদ্যোগসমূহের সকল সফল বাস্তবায়ন
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। তবে এ খাতের ব্যবসায়ীরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা সরকারের জ্বালানি নীতি। যে আপনি তো ব্যাংকেবল ডকুমেন্ট দিতে হবে বিনিয়োগকারীকে, যে বিনিয়োগকারীর জন্য আস্থা পায়। বরঞ্চ ভুল করেছে কি, যে আগে সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোকে বাতিল করার মাধ্যমে বিনিয়োগকারীদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে খেদিয়ে দেওয়া হয়েছে। আজকে কিন্তু নতুন করে বিনিয়োগকারী কেউ উৎসাহ পাচ্ছে না। 65টা জায়গাতে টেন্ডার করার পরেও কিন্তু কোনো পার্টিসিপেশন পাওয়া যাচ্ছে না। তারা বলছেন, ক্ষমতা বদলের সাথে সাথে সরকারের মনোভাবও বদলে যায়। অন্তর্বর্তী সরকারের সময় 31টি প্রকল্প বাতিলের কারণে আস্থা হারিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। 5-6 বছর একটা প্রজেক্টে টাইম দেওয়ার পর যেখানে সাডেনলি গভর্নমেন্ট মাইন্ড চেঞ্জ করবে আর প্রজেক্ট বাতিল হয়ে যাবে, তো পরবর্তীতে কিন্তু আসলে ওই কোম্পানিগুলো ওই মার্কেটে ইনভেস্ট করবেন। এবং বাংলাদেশের রেসপেক্টে যেখানে বাংলাদেশের মার্কেট সাইজ কিন্তু আমি যদি বলি যে ইউটিলিটি স্কেল প্রজেক্টে আসলে বছরে হয়তো ম্যাক্সিমাম 200 বা 300 মেগাওয়াট প্রজেক্ট হয় এরকম, যেখানে অন্য কান্ট্রিগুলোতে যেখানে মিনিমাম 1 গিগাওয়াট বা 2 গিগাওয়াটের একটা পাইপলাইন থাকে, তখন কিন্তু কম্পারিজন চলে আসে। এটা ফরেন ইনভেস্টমেন্ট কোম্পানির বোর্ডে যারা থাকে ম্যানেজমেন্ট, তারা আসলে কি এখানে এই 100, 200, 300 মেগাওয়াটের জন্য কি তারা এখানে ওয়েট করবে, নাকি এখানে নেবারিং কান্ট্রি যেগুলো আছে এখানে একটা সিকিউর পাইপলাইনের জন্য এখানে ফোকাস করবে। আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মধ্যবর্তী অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে উচিত হবে এই মুহূর্তে যে আমাদের এক ধরনের এলএনজি নির্ভরতা তৈরি হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা। কেননা এলএনজির কারণে বিপুল পরিমাণে সরকারকে আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হচ্ছে, যেটা প্রায় 60,000 কোটি টাকার কাছাকাছি। যেখানে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন সেটা 6,000 কোটি টাকার নিচে সেটা করা সম্ভব। বর্তমানে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে 1451 মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 5%। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গ্যাস সংকটে গত 1 মাসে 300টির বেশি কারখানা পুরোপুরি বন্ধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA। নারায়ণগঞ্জের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাসের চাপ শূন্যের কাছাকাছি নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে, তৈরি পোশাক রপ্তানিও পড়েছে অনিশ্চয়তায়। তার দাবি, মাসে $1.5 থেকে $2 বিলিয়ন রপ্তানি আয় ব্যাহত হওয়ায় শঙ্কা রয়েছে। এই সংকটে অর্ডার প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় শিল্প খাত রক্ষায় জুন জুলাই গ্যাস ও বিদ্যুৎ বিল 12 কিস্তিতে পরিশোধের সুযোগ বকেয়া থাকলেও সংযোগ বিচ্ছিন্ন না করা, গ্যাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সরকারি ব্রিফিং, গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহনে সিএনজি সরবরাহ কমিয়ে শিল্পে গ্যাস বাড়ানো সহ বিভিন্ন দাবি তুলে ধরে BKMEA। পাশাপাশি সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় ভাসমান LNG টার্মিনাল স্থাপনের কাজ চূড়ান্ত করারও দাবি জানানো হয়। গ্যাস নিয়ে সংকটে আমরা সবসময় ছিলাম, মানে আমরা কখনোই সংকট ছাড়া ছিলাম না। বাট এই সংকটটা একটু মানে এমন সংকট হয়েছে যেটা অতীতে কখনো এত বড় সংকটে আমাদের পড়তে হয়। গার্মেন্টস বানানোর কাজটা আমি করছি, কিন্তু গিয়ে ফিনিশিং আমি করতে পারছি না, কারণ আমার ফিনিশিং সেকশন আবার আয়রন চালাইতে হয় গ্যাস দিয়ে। ফলে এতে গিয়ে কিন্তু আমি আলটিমেটলি আমি কিন্তু রপ্তানিটা সম্পন্ন করতে পারছি না। এইভাবে কেউ আংশিক, কেউ সম্পূর্ণভাবে বন্ধ আছে অন্তত। তবে এই ক্ষেত্রে বলা যায় বন্ধ অন্তত এই সংকটকালে মিনিমাম 300 শতাধিক ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ। নিজ বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার থেকে গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা তাদের খোঁজ করেন, তবে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে প্রথম তলার সিঁড়ি থেকে শিক্ষকের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর দ্বিতীয় তলার খাটের নিচে 12 বছর বয়সী ছেলে প্রিয়ম চক্রবর্তী এবং চিলেকোঠায় গণপতি লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, 3 থেকে 4 দিন আগে ওই শিক্ষকের বাড়িতে ডাকাতির পর পুরো পরিবারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা
বা গেঞ্জি এরকম পেঁচানো। আমরা এখনো ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করেছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই জানালেন, ওয়াশিংটন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে উপসাগরীয় কোনো প্রতিবেশী যুক্ত হলে তাকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করবে ইরান। সেখানে হামলা করতেও দ্বিধা করবে না আইআরজিসি। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে আমেরিকান অধিকৃত নতুন অঞ্চল হিসেবে দাবি করে একটি মানচিত্র আবারও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এদিকে হরমুজ প্রণালী নিয়ে চলমান সংকট থেকে উত্তরণে রবিবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ রোগীর শেষ ভরসা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেঝে আর বারান্দা। ৬৯ বছরের পুরনো এই হাসপাতালের শয্যার সংখ্যা কিছুটা বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাব রয়েছে। নষ্ট হয়ে পড়ে আছে গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জাম। ফলে বাধ্য হয়ে দরিদ্র রোগীদের ছুটতে হচ্ছে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। তাছাড়া দালাল চক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে দৌরাত্মে চরম পৌঁছেছে দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি। চট্টগ্রাম থেকে ইরফানুল হকের রিপোর্ট। মেঝে কিংবা স্বেচ্ছেতে বারান্দার ছোট্ট একটি অংশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুমূর্ষ রোগীদের কাছে যেন এখন বেঁচে থাকার শেষ আশ্রয়। ধারণ ক্ষমতা মাত্র ২,২০০ শয্যার, কিন্তু জীবনের শেষ আশা নিয়ে দৈনিক ভিড় করছেন ৩,৫০০-এরও বেশি মানুষ। ৪-৫ দিনে যে ভর্তি করাইছে ওর সিট নাই, বারান্দাতে মানে কি ওই ৩ মাস চলে আর কি করবো, রুগী নিয়ে আসছি, এখানে থাকতে হচ্ছে বাধ্যতামূলক। পরীক্ষাগুলো আমরা ঠিক মতো এখানে করতে পারতেছি না। ওরা বলতেছে মেশিন নষ্ট, এখন বাধ্যগত বাইরে করছি, অনেক টাকা খরচ হয়েছে। ১৯৫৭ সালে মাত্র ১২০ শয্যা নিয়ে শুরু করা ৬৯ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিতে সর্বশেষ শয্যা বাড়ানো হয় ২০২২ সালে। তবে শয্যা বাড়লেও বাড়েনি পর্যাপ্ত জনবল ও অবকাঠামো। আমার এখানে বর্তমান যে জনবল, এই জনবলটা হচ্ছে কিন্তু ৫০০ বেডের জনবল দিয়ে। এই জনবলের জন্য আমরা অলরেডি আমাদের মন্ত্রণালয়ে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লিখেছি জনসংখ্যা বৃদ্ধি করার জন্য। অন্যদিকে একই ইউনিটের কর্মকর্তাদের দিয়ে চলে অন্য ইউনিট। বর্তমানে হাসপাতালে ৩ থেকে ৪০০ নার্সের ঘাটতি রয়েছে। আইসিইউ এবং অস্ত্রোপচারের জন্য মিলছে না পর্যাপ্ত অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ। নার্সিং স্টাফ বলেন, 4th ক্লাস এমপ্লয়ি বলেন, আর যারা আছে সব স্টাফ কিন্তু একটা ওয়ার্ডের জন্য। একটা ওয়ার্ড দিয়ে 2টা ওয়ার্ড চালানো খুব কষ্ট। এছাড়াও যন্ত্রপাতির চিত্র আরও করুন। ম্যামোগ্রাফি ও লেসিক মেশিন নষ্ট বছরের পর বছর। একাধিক এমআরআই এর চাহিদার বিপরীতে সচল মাত্র একটি। জরুরি রক্ত ও হরমোন পরীক্ষা না হওয়ায় গরিব ও অসহায় রোগীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বাইরের প্রাইভেট ল্যাবে। অনেকগুলো ইকুইপমেন্ট আমাদের ঘাটতি আছে, আমরা অলরেডি এগুলো সরকারিভাবে আমরা চাহিদা দিয়েছি। এগুলো এই সমস্ত মেডিকেল যেগুলোকে আমরা বলি হাইটেক যন্ত্রপাতি, এগুলো যদি আমরা পেয়ে থাকি, লেসিক বলি আর একটা এমআরআই মেশিন যদি পাই, রোগীদেরকে আমরা যখন এই সমস্ত ইকুইপমেন্টের মাধ্যমে সেবা দেব তখন কিন্তু দালাল চক্র অটোমেটিক কমে যেতে বাধ্য এবং রোগীদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। ভোগান্তির এখানেই শেষ নয়। দূর দূরান্ত থেকে আসা অসহায় পরিবারগুলোকে জিম্মি করে মনগড়া ভাড়া আদায় করছেন স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। চট্টগ্রাম বিভাগে প্রায় ৪ কোটি মানুষের বসবাস, যাদের বেশিরভাগেরই শেষ ভরসার স্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে জনবলের পাশাপাশি সংকট রয়েছে অবকাঠামোর। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সমস্যা সমাধান করা না গেলে অচিরেই এক মহামানবিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 জনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। দেবাশিসের স্ত্রী ও শ্বশুর মুসলিম হওয়ায় রাত 12টায় জানাজা শেষে তাদের মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। পরে রাত 1টার পর কুষ্টিয়া মহাশ্মশানে সাংবাদিক দেবাশিস দত্ত ও তার 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকার করা হয়। এর আগে 4 জনের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। গত মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখাইনে অগ্নিকাণ্ডে দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা, ছেলে স্বর্ণশীষ ও শ্বশুর আকরাম আলী নিহত হন। 4 দিন পর শনিবার দেশে আসে তাদের মরদেহ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারানো পরিবারটির পাশে সরকার ও বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজন ও সাংবাদিকরা।
শিল্প ও বাণিজ্যের শহর বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্টস এক্সপো। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি 55টি প্রতিষ্ঠান। বগুড়া থেকে আজিজুল হাকিম রমনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। বগুড়ায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল শিল্প, মেশিনারি ও ম্যানুফ্যাকচারিং সরঞ্জামের এ প্রদর্শনী, যেখানে স্থান পায় জাপান, চীন, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশের আধুনিক যন্ত্রপাতি। নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সরাসরি এসব প্রযুক্তি দেখার পাশাপাশি প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেন। কম খরচে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানো এবং পণ্যের মান উন্নয়নের বিষয়েও ধারণা পান তারা। এই মেলা হওয়ার কারণে আমরা অত্যাধুনিক মেশিনপত্র সম্পর্কে যেভাবে জানতে পারতেছি, আমরা সেই মেশিনগুলোকে ভবিষ্যতে আমাদের ব্যবসা বাণিজ্যে ব্যবহার করে হয়তোবা ব্যবসাতে আরো প্রসার ঘটাতে পারবো। আমাদের জন্য যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের জন্য আমি মনে করি যেটা অনেক উপকার হবে। আমি চাচ্ছিলাম যে এখান থেকে একটু ইনফরমেশন নিয়ে আমি আমার খামারিদেরকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। কেউ মনে করেন বেকার আছে, তারা নতুন করে কিছু করবে, কোনো জায়গা নাই, বাসা নাই, মানে ছোট্ট একটা জায়গা বা একটা টেবিল নিয়েও এই মেশিনটা দিয়ে কাজ করতে পারে। উত্তরবঙ্গে আমরা যেটা করছি, মানে টার্গেট করেছিলাম কোল্ড স্টোরেজ অফ রাইস মিলগুলো বেশি এক্সপ্যান্ড হচ্ছে, এখানে হয়তো বেশি পরিমাণে সাজেশন লাগবে। কৃষকদের জন্য আমাদের স্পেশালি ইরিগেশন পাম্প আছে, যেটা অল্প সময়ে অল্প বিদ্যুৎ খরচে কৃষকরা অধিক ফলন দিতে পারবে, বেশি পানি দিতে পারবে। আয়োজকদের মতে এমন প্রদর্শনী স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়াবে, তৈরি হবে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। একটা ইন্ডাস্ট্রি করতে গেলে কি কি লাগে এবং কত টাকা লাগে সেটার একটা ধারণা তারা এখান থেকে পূর্ণাঙ্গভাবে পেয়ে যাবে। সংশ্লিষ্টদের আশা, এমন আয়োজন বগুড়া সহ দেশের উত্তরাঞ্চলের শিল্প বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অটোয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ডলারের জবাব ডলার দিয়েই দেওয়া হবে। একই সাথে ঘোষণা দেন, প্রায় 20 বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যে যুক্তরাষ্ট্রের 50% শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আগামী 8 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নতুন শুল্কের আওতায় থাকবে যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধ পণ্য, গৃহস্থলী যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, পাল্প ও কাগজ এবং ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য। কার্নি বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে এই সিদ্ধান্ত। পাশাপাশি শুল্কে ক্ষতিগ্রস্ত শিল্পগুলোর জন্য আগামী সপ্তাহে সহায়তা কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি হয়। কানাডার দাবি, মার্কিন প্রস্তাবিত নতুন শর্তগুলো ছিল অর্থনৈতিকভাবে অন্যায্য ও অগ্রহণযোগ্য। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। নগরের ভদ্রা বস্তি ও আশেপাশের এলাকায় এ কার্যক্রম পরিদর্শন করেন রাশিক প্রশাসক মাহফুজুর রহমান লিটন। এ সময় তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। এর আগে ডেঙ্গু প্রতিরোধে নগরীর ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় অপসারণ ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। এবার খেলার খবর। প্রথম ইনিংসের হতাশাজনক ব্যাটিংয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে হলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে দারুণ কিছুই করতে হতো। কিন্তু 146 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সেই ঘাটতি পোষাতে পারেনি টাইগাররা। প্রথম সেশন শেষে 3 উইকেটে 39 রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লাল সবুজের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলের 24 রানে সাদমান, মমিনুল এবং তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এর আগে 8 উইকেটে 165 রান নিয়ে খেলতে নেমে 210 রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র 64 রানে গুটিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ 8 উইকেটে 84 রান।
লিওনেল মেসি গোল পেলেও পরাজয় বৃত্ত থেকে বের হতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে তারা 2-1 ব্যবধানে হেরেছে টরন্টো এফসির কাছে। এতে লিগে টানা 3 ম্যাচে জয়ের মুখ দেখল না ডেভিড বেকহ্যামের দল। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 59 মিনিটে টরন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। এই গোলের রেশ না কাটতে 62 মিনিটে ডেরেক ইতিয়েন জুনিয়র 2-0 ব্যবধানে এগিয়ে দেন টরন্টোকে। খেলার 82 মিনিটে চিরচেনা ম্যাজিক দেখান লিওনেল মেসি। তার গোল ব্যবধানই কমালেও দলের পরাজয় এড়াতে পারেনি। স্পানিওলকে 2-1 ব্যবধানে হারিয়ে জয় দিয়ে মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে নতুন মেয়াদে কোচ হোসে মরিনহোর যাত্রাও শুরু হলো রিয়ালে। স্পানিওলের মাঠে খেলা 9 মিনিটে জুড বেলিংহামের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। তবে খেলা 30 মিনিটে অ্যালেক্স কালাত্রাভা গোল করে ম্যাচে 1-1 সমতা ফেরান। মৌসুমের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা রিয়ালকে শেষ মুহূর্তে রক্ষা করেন বেলিংহামের বদলি হিসেবে খেলতে নামা তরুণ ফরোয়ার্ড কার্লোস এমপি। অন্য ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে 3-1 গোলে পরাজিত করেছে সেভিয়া। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। আজ বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতিকে বরণে ব্যাপক প্রস্তুতি। গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়কবাতি অকেজো। চুরি, ডাকাতি ও নিরাপত্তাহীনতার অভিযোগ নগরবাসীর। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের আবেদন। সরকারের অবস্থানে নবায়নযোগ্য জ্বালানিতে সবচেয়ে বড় বাধা অভিযোগ ব্যবসায়ীদের। এই খাতে সম্প্রসারণের নীতি সংশোধনের দাবি বিশেষজ্ঞদের। এবং তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ নেওয়ার বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের সতর্ক বার্তা। প্যারিসে ম্যাক্রোর সাথে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।